প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব জাকারিয়া সরকার, যিনি একজন চাইল্ড সাইকোলজিস্ট। আমরা তার সাথে কথা বলবো শিশুদের বিষয়ে, আমাদের আমাদের প্যারেন্টিংয়ে কোথায় ভুল হয়, কীভাবে প্যারেন্টিং করলে শিশুদেরকে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেই বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। জনাব জাকারিয়া সরকার, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, একটু আপনার সম্পর্কেই আমরা জানতে চাই, যে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু দিতেন। আমি জাকারিয়া সরকার, আর পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে অনার্স মাস্টার্স। আর মাস্টার্সের পরে আমি ঢাকা শিশু হাসপাতালে চাইল্ড সাইকোলজির ওপর ট্রেনিং করি এবং সেখান থেকেই আমার জব হিসাবে আমি আর শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি জয়েন করি চাইল্ড সাইকোলজি হিসাবে 2013 সালে। তো এই যে আপনি সাইকোলজির একটা অংশ, অর্থাৎ চাইল্ড সাইকোলজিস্ট, এই চাইল্ড সাইকোলজিস্টে আপনি কেন আসলেন? মানে এখানে আসার ইন্টারেস্টটা কিভাবে গ্রো হলো? আসলে শিশুদের, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন তো একরকম ছিলাম, যখন শিশুদের নিয়ে কাজ করলাম শিশু হাসপাতালে, তখন শিশুদের সাথে মানে মেলামেশা, কথাবার্তা বলা, এগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। এবং মা বাবার যে টেনশনের জায়গাটা, হ্যাঁ, যে আমাদের ফ্যামিলিতে, তো সেই জায়গাটাতে আমাকে খুব করতো যে আসলে এই সব বাচ্চা নিয়ে মা বাবা আসলে কত টেনশনে থাকে। তো একটু যদি হেল্প করা যায় বা এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলা যায়, তো একটু কথা বললে অনেক উপকার হয়। তো এই যে বাচ্চার যে বিষয়গুলো নিয়ে আপনি বললেন যে বাচ্চাদের যদি উপকার করা যায়, তো বাচ্চাদের উপকারের প্রথম বাবা মারা উপকৃত হবে যে বিষয়টা জানলে, সেটা হচ্ছে যে বাচ্চাদের অতিরিক্ত জেদ বা রাগ দেখা যায় এখনকার বাচ্চাদের। এটার কারণ কি, এবং হচ্ছে যে বাবা মা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারে? এটা আসলে বোঝার জন্য অল্প করে বলি। বাচ্চা যখন আমাদের চলে আসে পৃথিবীতে, তো ছোট ছোট বাচ্চারা বিভিন্ন অসুবিধার কারণে কান্নাকাটি করে। তো এটা হলো বাচ্চার প্রথম ভাষা, যে আমাদের সাথে যোগাযোগ করে যে আমার অসুবিধা হচ্ছে, তোমরা আমাকে সাহায্য করো বা আমার জন্য কিছু একটা করো। তো এই জায়গাটাতে যখন আমরা একটু অ্যাটেনশন দিই, হ্যাঁ, তো তখন বাচ্চার তাকে আমি সাপোর্ট করছি, সেজন খুশি হয়, একটু কোলে নিলে সেজন খুশি হয়। তো আস্তে যখন বড় হয়, সে একটু চাওয়া পাওয়া করা শিখে, কথা বলা শিখে, তো তখন কিন্তু সে বিভিন্ন আর একটু সারাউন্ডিং বাড়ে, হ্যাঁ, তখন সে বিভিন্ন জিনিস করতে চায়। তো যখন পুরোপুরি আমাদের অ্যাটেনশনটা পায় না, বা বাবা মা বিশেষ করে সময় দেওয়ার ক্ষেত্রে বাবা মা যখন বাচ্চাকে সময় একটু কম দেয় বা প্রাইমারি নিডগুলোর প্রয়োজন পূরণ করে, তো তখন বাচ্চা আসলে বিরক্ত হয়ে যায় এবং ওই শুধু খেলনা নিয়ে তার থাকাটা খুব বোরিং হয়ে যায়। তো তখন এইগুলো নিয়েই বাচ্চা খুব ওভার রিঅ্যাক্ট করে ফেলে। এগুলোই রাগ জেদ হিসাবে আমাদের সামনে আসে। আমাদের আর একটা যে সমস্যা বর্তমান সময়ে খুব কমন দেখা যায়, সেটা হলো যে আমাদের বাচ্চাদের স্ক্রিন টাইম। আমরা মোবাইলে, টিভিতে বা বিভিন্ন মাধ্যমে বাচ্চাদেরকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি এই স্ক্রিন দিয়ে। তো এইটা আসলে তাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যে কেমন প্রভাব ফেলে? এখন আসলে স্ক্রিন তো আসে, এই যে এইটা নিয়ে বাচ্চা কান্না করে, জেদ করে, থামানোর জন্য আমাদের কাছে সহজ একটা জিনিস আসছে, সেটা হলো মোবাইল, টিভি বা ট্যাব, এই ধরনের জিনিস। তো এটাকে দেওয়ার ফলে একটা বাচ্চার আসলে কয়েক ধরনের বিকাশ হয়। সামাজিক বিকাশ, শারীরিক বিকাশ, স্পিচের বিকাশ, আবেগ অনুভূতির বিকাশ, এগুলো পুরোটাই তৈরি হয় সে যখন সারাউন্ডিংয়ের সাথে কানেকশন করে। আর এই সব কানেকশন বন্ধ হয়ে যায় যখন সে মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ, তো মোবাইলটা একটা বাচ্চার ওভারঅল বিকাশকেই ব্যাহত করে এবং বাধাগ্রস্ত করে। আমরা বিশেষ করে বাবা মারা এই কমপ্লেনটা সবসময় আছে আমাদের, সেটা হলো যে বাচ্চা কিছুটা অমনোযোগী, তার পড়া মনে থাকে না। এটার পিছনে কি কোনো মানসিক চাপ কাজ করে? পড়াশোনার ক্ষেত্রে আসলে বাচ্চা যেটা হলো যে তাকে পিসফুল হতে হয়, অর্থাৎ সে যেন হাসি খুশি থাকে, আনন্দে থাকে, একটা মজার পরিবেশে থাকে। তো এখানে ফ্যামিলির একটা বড়, যে ফ্যামিলির পিস কেমন, অর্থাৎ একটা ফ্যামিলিতে যারাই আমরা থাকি তারা পরস্পরের সাথে একটা ফ্যামিলিতে কতটুকু হাসি আনন্দের সাথে সময়টা কাটে। তো বাচ্চা যদি বেশিরভাগ পিসফুল পরিবেশ পায় বা শান্তিময় পরিবেশ পায়, সে সহজে মনোযোগী হতে পারে, আগ্রহ তৈরি হতে পারে। কিন্তু যখন পিসফুল পরিবেশটা পায় না, তখন আসলে সে অস্থিরতাই থাকে। হ্যাঁ, তার মন একটা এক ধরনের অস্থিরতা থাকে, যেটা একটা ছোট বাচ্চা বুঝাইতে পারে না যে আসলে আমার কি হচ্ছে।
কিন্তু পুরো পরিবেশটাই তাকে অস্থির করে ফেলে। এই জন্য অমনোযোগটা ওইখান থেকে বেশি আসে। ইদানিংকালে আমরা বাচ্চাদের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে যে একটু ফোকাসটা কম তাদের, মানে একটা দূরদৃষ্টি যেটাকে বলে আর কি, যে কোনো বিষয়ে লেগে থাকা বা কি বলবো এটাকে মনোযোগ দিয়ে কাজ করার, এই মনোযোগের অভাবটা আমরা দেখতে পাই। তো এইটার আসলে হচ্ছে মনোযোগ বাড়াতে বা ফোকাস বাড়াতে আমরা কি করতে পারি? দেখবেন যে বাচ্চারা খুব এক্সপ্লোর করে। জি। একটা বাচ্চাকে যদি আপনি ছেড়ে দেন, এটা ধরবে, ওটা নাড়বে, এটা করবে, ও স্থির না। হ্যাঁ, তো বাচ্চা মানে হবে এটা ও মানে বিষয়টার সাথে জানতে চায় আসলে এগুলো কি। ও কিন্তু মানে ভেঙে ফেলার জন্য কিছু করে না, ধরতে যায় পড়ে যায়। হ্যাঁ, হয়তো কাছের জিনিস আছে, ধরতে গেছে পড়ে গেছে। তো বাচ্চা সাধারণতই মানে জানতে চায়। তো এখন এই জানতে চাওয়াকে আমরা যদি সঠিক পদ্ধতিতে যদি ওকে জানতে দিই, তাহলে তার ফোকাসটাও বাড়ে, এক্সপ্লোর করার ক্যাপাসিটি বাড়ে, চিন্তা করার ক্যাপাসিটি বাড়ে, কথা বলার ক্যাপাসিটি বাড়ে, প্রশ্ন করার ক্যাপাসিটি বাড়ে, এবং সে একের পর এক প্রশ্ন করতেই থাকে। আর এটাকে যদি আমরা একটু সাপোর্ট দিই, অর্থাৎ প্রশ্ন করতে দিতে হবে। হ্যাঁ, উত্তর দেই। জি। হ্যাঁ, যে এটা কি হলো, এটা কেন হলো, উনি কে, উনি কেন বাসায় আসলো, হয়তো নতুন লোক বাসায় আসছে, কেন আসলো, ওনার নাম কি, আমরা এগুলোকে একটু মানে নার্চার করতে হয়, তাকে সুযোগ দিতে হয় এবং উত্তরটা দিতে হয়। তাহলে ফোকাস বাড়বে এবং তার মনোযোগ, আগ্রহ সে আস্তে আস্তে আগাতে থাকে। আমরা সবসময় চাই আমার সন্তানের রেজাল্ট ভালো হোক, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক চাওয়া। কিন্তু এই ভালো রেজাল্ট চাওয়ার চাপটা কি বাচ্চার মানসিক বিকাশে বাধা দেয় কিনা? এখন আসলে এই চাপ তো প্রত্যেকটা জিনিসের জন্য দরকার। হ্যাঁ, জি। একটা হলো চাপ আমাদেরকে সামনে আগাতে সাহায্য করে। জি জি চাপ না থাকলে আমরা অলস হয়ে যাই। হ্যাঁ, যে চাপ নাই, কিছু নাই। তো চাপ একটা মানে প্রয়োজনীয় জিনিস, আর বেশি হয়ে গেলে এটা আবার মানে মানসিক স্বাস্থ্যে অসুবিধা করে। তো বাচ্চার জন্য মূলত যেটা করতে হয় যে তাকে ওই সে কী করবে মূলত স্বাবলম্বী করার জন্য আমাদেরকে প্রথম ফোকাস থাকতে হবে। সেজন্য নিজের কাজটা বোঝে। এই জন্য ছোটোবেলা থেকেই তার নিজের কাজ, অর্থাৎ পোশাক পরা, খোলা, ব্রাশ করা, এই কাজগুলো যখন আমরা তার দায়িত্বে ছেড়ে দিতে পারি, যত তাড়াতাড়ি পারি, নিজে হাতে খাওয়া। হ্যাঁ, তো এই কাজগুলোর স্টেপ বাই স্টেপ পড়াশোনা কিন্তু পরে আসছে, 6 বছর বা 5 বছর পরে আসছে। 5 বছর আগে যদি তাকে আমি স্বাবলম্বী করি, হ্যাঁ, সে তার নিজের প্রয়োজন বোঝাতে পারে, সে কেন তার দরকার বলতে পারে, তাহলে কিন্তু সে পড়াশোনা কেন করতে হবে, আমরা তো বুঝাচ্ছি তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, বড় মানুষ হতে হবে, এটা গ্রহণ করতে পারে। কিন্তু যখন আমি তাকে খাওয়ার একটু কথা বলি, যে বাচ্চা আসছে হলো পড়াশোনা স্কুলে কমপ্লেন, তো সে এখন পর্যন্ত 8 বছর বা 9 বছর বয়স, তাকে মোবাইল দিয়ে টিভি দেখে বা তুলে খাওয়াতে হয়। অর্থাৎ খাওয়ার গুরুত্ব তার নাই, তাকে যে খেতে হবে এই ফিলিংসটাই তার নাই। নিজে মানে অন্য খাওয়াই না দিলে সে আর খায় না। তো এখন তাহলে পড়াশোনা কেন করবে সে? পড়াশোনা তো আরো অ্যাবস্ট্রাক্ট জিনিস, ওটা ভবিষ্যতে আরো 20 বছর পরে লাগবে কাজে। আমার কি কাজে লাগবে? সেটা তো গুরুত্বই বুঝবে না। এখন আমার প্রতিদিন আমি খাই, এটা গুরুত্বই তার মধ্যে আমি তৈরি হয় নাই, যে কারণে হোক। তখন আর পড়াশোনার গুরুত্ব কোথা থেকে আসবে? আমরা বলি যে আগে প্রাইমারি নিডগুলো, তার লজ্জা শরম, পোশাক পরে থাকতে লাগবে, কতটুকু পোশাক তার থাকতে হবে, মানে এটার গুরুত্ব তো তার মধ্যে নিয়ে আসতে হবে, যে আমাকে পোশাক খোলা যাবে না, এই আঙ্কেলের সামনে আর পোশাক খোলা যাবে না। হ্যাঁ, তো এইটা যখন ফিলিংসগুলো তৈরি হয়, পড়াশোনা যখন আমি বোঝাবো, তখন অটোমেটিকভাবে তার বুঝটা নিতে সহজ। এই যে বাচ্চাদের, বিশেষ করে বড়দের ক্ষেত্রে না হয় সাইকোলজিটা বোঝা বেশ সহজ, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বোঝানো কঠিন বা তাদেরকে মেনটেন করাও কঠিন। তো আপনাদের কাছে যখন একজন বাচ্চা তার বিভিন্ন সমস্যার কারণে বাবা মা নিয়ে আসেন, তখন আপনাদের আসলে চিকিৎসা পদ্ধতিটা কেমন হয়? যখন বাবা মা বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে, আমরা যথেষ্ট মানে অভ্যর্থনা যতটুকু দেওয়া যায়, হ্যাঁ, হাই হ্যালো বলে বাচ্চাকে, এবং শুরু থেকেই তার মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদের কাছে কিছু টুলস থাকে, বিশেষ খেলনাপাতি থাকে, যেগুলো তাকে দিয়ে তার সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, যে এটা এখানে একটা আঙ্কেল, আমরা স্যার বা এরকম বলি না, আঙ্কেল বা খেলার মতো করে, এবং তাকে ইনভাইট করি যে আসো আমরা খেলবো। হ্যাঁ, আমাদের কাছে অনেক খেলনা থাকে, মূলত খেলা দিয়েই তার বুদ্ধি, জ্ঞান এবং কথাবার্তাগুলো আমরা তার সাথে কনভারসেশন করি। তো এটা হলো বাচ্চাকে দেখা হয়, এবং একই সাথে তাকে আমরা হয়তো একটু সাইডে খেলতে দিলাম, কিছু খেলনা দিয়ে খেলতে দিলাম, এবং বাপ মার সাথে আমরা তার পারিপার্শ্বিক অবস্থান, এনভায়রনমেন্ট, হ্যাঁ, সে কোন এনভায়রনমেন্টে থাকে, এটা নিয়ে একটা মানে ডিপলি ইন্টারভিউ করা হয়, যে মা বাবাকে বা যারাই আসে, যে সে কেমন থাকে, কি খায়, কিভাবে দিন যাপন করে, ঘুমায় কখন। কারণ ঘুম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, ব্রেন ভালো রাখতে হলে, ব্রেন শান্ত রাখতে হলে ঘুম দরকার। দেখা যাচ্ছে ঘুমের ঠিক নাই,
তো এগুলো ইন্টারভিউর মাধ্যমে আমরা সমস্যাগুলো বের করি, তারপরে বাবা মাকে আমরা ফিডব্যাক দিই যে এইভাবে আমরা এটাকে করতে চাই। তো এগুলো করতে একটু সময় লাগে, আমরা প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে একটা বাচ্চাকে দেখে শেষ তার করতে। মানে এক একজন এরকম রোগী বা সেশনের জন্য 1-1.5 ঘন্টা 1-1.5 সময় হাতে ঘন্টা রাখতে হয়, নিয়ে আসতে হয়। আমরা আচ্ছা, আচ্ছা। বলে দিই যে আপনি কিন্তু ওই অনেক সময় বাবা মা সময় কম নিয়ে আসে, তাড়াতাড়ি ছেড়ে দেন। হ্যাঁ, আমাদের কাছে আসে এই কথা শুনতে হয় যে আমাদের কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেন, আমার কাজ আছে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা বলি না, 1-1.5 ঘন্টা আপনাকে নিয়ে আসতে হবে। এখন বর্তমান সময়ে মানুষ অনেক ব্যস্ত, বিশেষ করে কর্মের প্রয়োজনে স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মা দুজনকেই অনেক সময় আমরা কাজের মধ্যে জড়িয়ে পড়ি। তো এই কর্মজীবী বাবা মা বাচ্চাকে কিভাবে কোয়ালিটি টাইমটা দিতে পারে? আর মা বাবা যদি দুজনেই কর্মজীবী হয়, তো এখানে আসলে শুধু ফ্যামিলি সাপোর্ট হলে হবে না। এখানে তারা যে মানে যেখানে যাচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠানে, তো এখানকার সেই প্রতিষ্ঠানগুলো সাপোর্টিভ হতে হয়, অর্থাৎ ডে কেয়ারে তখন দরকার হয়। কারণ মা চাকরিতে আছে, বাবা চাকরিতে আছে, বাচ্চা কার কাছে থাকে? কারোর কাছে। যখন আমরা হয়তো কাজের লোকের কাছে রাখছি, নিরাপত্তার জন্য হচ্ছে না, টেনশন কাজ করছে। তো যদি প্রতিষ্ঠান একটু ডে কেয়ারের ব্যবস্থা করে, ছোটো ছোটো বাচ্চাদের কেয়ার করে, তো এটা একটা ব্যবস্থা, তাহলে বাবা মা একটু তাদের প্রয়োজনের যখন আসলো তখন সময় দিতে পারে। আরেকটা হলো যে যখন বাচ্চা একটু বড় হয়, অর্থাৎ সে নিজেই কাজগুলো চলতে পারে, তখন মা বাবার যেটা কাজ হলো যে বাচ্চার সাথে মানে কোয়ালিটি টাইম হলো যে শুধু তার সাথেই ফোকাস করা, তার দিকে তাকিয়ে একটু গল্প করা, হাসা। আমরা বলি সারাদিনে যদি আপনি আধা ঘন্টাও একটু সময় দেন, অর্থাৎ স্ক্রিন ছাড়া আপনি তার জন্য একটু সময় দেন, হ্যাঁ, তো তাহলে এইটা তার সারা দিনের এনার্জি গেইন করবে। হ্যাঁ, এবং বাচ্চা এটা ফিলিংস করবে না, দেখবেন যে অনেক বাচ্চা ওই আত্মহত্যার দিকে যায় যে বাপ মা আমাকে ভালোবাসে না। তো বাচ্চা ফিল করবে যে এই বাবা মা আমাকে অনেক গুরুত্ব দিচ্ছে, আমাকে খুব ভালোবাসে। যখন শাসন করে এটা বুঝবে যে শাসন কেন করলো আর আদর কেন আমাকে করছে। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য করা শিখবে। কিন্তু যখন আমরা শুধু শাসন করছি, কোয়ালিটি টাইম দিচ্ছি না, তখন সে বুঝছে যে আমাকে ভালোবাসে। টিনেজ বাচ্চা যারা, তাদের তো একটা উঠতি বয়স এবং তারা আসলে একটা নতুন সময়ের দিকে আগায়। এই বয়সটাকেও খুব সেনসিটিভ বয়স বলা হয়। তো এই টিনেজ বাচ্চাদের সাথে বাবা মারা কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে? মানে এই বয়সটাতে তারা আসলে বাবা মার সাথে বন্ধুত্বটাও রাখতে চায় না, দেখা যায় আর এটা দূরত্ব তৈরি হয়। তো যেটা হয় যে এটা ওই আসলে সব কিছুর মানে পূর্ব প্রস্তুতিমূলক, যে আমাকে মাথায় রাখতে হবে যে আমার বাচ্চাটা এখন 5-6 বছর, ও একদিন 13-14 বছর হবে। হ্যাঁ, তো 13-14 বছর নেচার কীরকম এটা কিন্তু আমাদের একটা ধারণা রাখা লাগে। তো এই বাচ্চাকে যখন আমি 5, 6, 7, 8, 9, 10 গড়ে তুলতেছি, তো 13-14 বছরে যে তখন সে আমার অ্যাডভাইস নিবে না, তার নিজের ওপিনিয়ন তৈরি হবে। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই একটা ওপিনিয়ন হয়, ছোট বাচ্চারও একটা ওপিনিয়ন আছে, আমার এটা লাগবে। হ্যাঁ, তো ও তখন আসলে তখন আমার অ্যাডভাইস নেবে না। তখন যেটা করতে হবে, স্বাবলম্বী জায়গা যদি আমি তাকে ঠিক রাখি, সে ট্রাকে থাকবে, অর্থাৎ তার চিন্তা চেতনা ভাবনা সে কী করবে, তার এটা চালানোর জন্য তার সাথে আমাকে শুধু কানেক্ট করে থাকতে হবে। সে যাতে ডিসকানেক্ট না হয়, সে কি করছে, কোথায় যাচ্ছে। হ্যাঁ, আর তার সাথে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো তুলনা করা যাবে না, যেটা আমরা কমনলি করে থাকি বাবা মা। যে ওই সময়টাতে এইটা খুব তার মনে আঘাত লাগছে। হ্যাঁ, যে ওকে দেখে দেখে বলতেছে অমুকজন ভালো করতেছে, তুমি কেন করতে পারতেছ না, এরকম করতেছে, তা না করে আর করার জন্য যেটা হয় যে চেষ্টার জায়গা তোমাকে কি করতে হবে, এই জায়গাটাই তাকে একটু নরম করে বোঝাতে হবে, কিন্তু কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, কানেকশনটা কাটা যাবে। প্যারেন্টিং এ সাধারণত আমরা কমনলি কি ভুলগুলো করে থাকি? প্যারেন্টিং এ আসলে অনেক বড় জায়গা। আমি একটু ছোট করে বলি, আমরা 4 ধরনের প্যারেন্টিং মানে পড়ার সময় পড়েছিলাম। একটা হলো যে অথরিটেটিভ, অর্থাৎ কর্তৃত্বপরায়ণ, যেখানে শুধু গার্জিয়ানের কথাই সব কথা, হ্যাঁ, বাচ্চার কোনো কথা নেই। আর অথরিটেটিভ প্যারেন্ট হলো যে এখানে পারস্পরিক মানে মতামতের ভিত্তিতে, হ্যাঁ, পারস্পরিক আবেগ অনুভূতি বুঝে সিদ্ধান্ত নেওয়া। আরেকটা হলো যে কোনো কেয়ার নাই, তোমার ইচ্ছা তুমি যা খুশি করো, আমরা শুধু তোমাকে দিচ্ছি, তোমার ইয়া নেই। আরেকটা হলো যে বাচ্চা যা বলবে তাই, হ্যাঁ, যে ওই পক্ষে যা বলবে এই পক্ষে কোনো না নাই, কোনো গাইড নাই। হ্যাঁ, তো এখন এইসবগুলো তো কারোর মধ্যে এককভাবে পাওয়া যায় না। তো এইসবের যখন মিশ্রণটা ঘটানো হয়, যে অন্তত আমরা বলি যে অথরিটেটিভ, যেটা হলো যে পারস্পরিক মানে বোঝাপড়ার মধ্য দিয়ে, যে তার প্রয়োজন একটা প্রয়োজন কি প্রয়োজন না, দরকার কি দরকার না, এই অনুযায়ী তার সাথে বুঝিয়ে নেওয়া যে
আমি তোমাকে কি দিতে পারি আর তোমার এটা আসলে কতটুকু দরকার, এই মিলে যদি করা যায় তো বাচ্চার সাথে কানেকশনও থাকে এবং আস্তে আস্তে এটাকে আমরা উপরে বা বড় করতে পারি। এবার যে প্রশ্নটা করব সেটা প্যারেন্টিং বা চাইল্ড সাইকোলজির বাইরে, একদম সাইকোলজির কমন একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে অন্তত দেখা যায় যে সাইকোলজিস্টদের কাছে যেতে আমাদের কিছুটা দ্বিধা দেখা যায়, এইটা কেন? আচ্ছা, ওভারঅল যেটা হলো যে আসলে সাইকোলজির প্রয়োজন যেটা আমাদের পড়াশোনার মধ্যে বা মাসলোর একটা থিওরি ছিল, নিড হায়ারার্কি, জি, জি। মানুষের কি প্রয়োজন। তো প্রথম প্রয়োজন হলো ফিজিক্যাল নিড, হ্যাঁ, খাদ্য খাবার এগুলোই বেশি দরকার, পোশাক আশাক বাসস্থান এগুলো বেশি দরকার। যখন এগুলো প্রয়োজন বেশি মানে পুরা হয়ে যায় তখন তার দরকার অ্যাফেকশন, ভালোবাসা, আবেগ, অনুভূতি এগুলো যখন দরকার। তো আসলে আমাদের ওভারঅল সিচুয়েশন বুঝবেন যে আসলে আমরা ওইভাবে নগরায়ন বা সিটি হিসাবে, সিভিলাইজেশন হিসাবে আমরা কিন্তু ওই স্তরে এখনও আসি না। আমাদের মানে প্রাইমারি নিড প্রয়োজন করতেই দিন যাচ্ছে। এটা একটা জিনিস আমি খেয়াল করি। একটা হলো যে আমরা এখনও মানে গ্রামীণ পরিবেশেই থাকি, যেখানে মানে খোলামেলা, হয়তো শহর আমরা কিছু দেখতে পাচ্ছি কিন্তু ওই রকমভাবে কিন্তু যেটা আমরা উন্নত দেশে দেখি যে শহরগুলো শহর, হ্যাঁ, ওখানে শহর মানে শহর। তো এখনও আমরা মানে গ্রামীণ পরিবেশের মতো জায়গায় থাকি, যেখানে চলাফেরা কথাবার্তা বলতে মানুষের মানে মেলামেশায় এখন ঘাটতি হয় না, বন্ধু খুঁজতে হয় না। বিভিন্ন দেশে দেখবেন যে তার মানে বন্ধু ভাড়া নিতে হয় বা তার একটা সঙ্গী ভাড়া নিতে হয়, কথা বলারই লোক, কথা বলার সঙ্গী ভাড়া নিতে হয়। তা আমাদের তো তা হয় না। এই কারণে ওই সাইকোলজিক্যাল নিডগুলো অনেক সময় পুরো হয়ে যায়, যে কারণে এটার মানে প্রয়োজন দেখবেন যে ধীরে ধীরে বাড়তেছে। ধীরে ধীরে বাড়তেছে কীভাবে? নগরায়ন হচ্ছে, তো মানুষের কানেকশন কমে যাচ্ছে। আত্মীয় স্বজন যারা ছিল দেখবেন যে ছোটোবেলা আমরা আত্মীয় স্বজন কত মামার বাসা, খালার বাসা, দাওয়াত, আর এই ভাই বোনেরা মিলে, হ্যাঁ, যে মামা তো ভাই বোন, কত ঘটনা হয়তো মনে পড়বে। কিন্তু সেটা তো এখন দেখবেন যে যারা আমরা শহরে থাকছি এটা খুব রেয়ার তারাই পাচ্ছে না। হ্যাঁ, শুধুমাত্র দেখবেন যে ঈদের মধ্যে বাড়ি যাচ্ছে, ঈদের মধ্যে দেখা হচ্ছে, 2 ঈদে 2 বার। আপনাদের বিশেষ করে আপনি তো আমার জানা মতে রাজশাহী মেডিকেল কলেজে বসার পাশাপাশি আপনি জামান মাইন্ড কেয়ারেও আপনি সময় দেন। তো এই জামান মাইন্ড কেয়ার সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছিলাম। জামান মাইন্ড কেয়ার ইদানিং নামটা আমরা করছি, পরিবর্তন। আগে ছিল জামান প্যাথোলজি। প্রতিষ্ঠানটা অনেক পুরাতন। তো ওখানে আমাদের যে শ্রদ্ধেয় স্যার ডাক্তার রাকিবুজ্জামান চৌধুরী, উনি সাইকিয়াট্রিস্ট। তো ওনার একটা মানে পরিকল্পনায়, হ্যাঁ, ওনার একটা চিন্তাই যে উনি মানসিক ক্ষেত্রে কিছু একটা করতে চান। তো যেহেতু ওনার বাবার প্রতিষ্ঠান ছিল, সেটাকে উনি পরিবর্তন করে জামান মাইন্ড কেয়ার, শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের মানে চিকিৎসার জন্য এটাকে উনি প্রতিষ্ঠা করেছেন। তো ওনার সাথে আমার পরিচয় মেডিকেলে। তারপরে প্রায় 17-18 সাল থেকে অল্প অল্প করে আমরা শুরু করেছি। এখন মোটামুটি যেখানে একটা ভালো সেট আপ তৈরি হয়েছে, যেখানে ডাক্তার, সাইকোলজিস্ট, চাইল্ড, অ্যাডাল্ট, কাপল থেরাপি, ফ্যামিলি থেরাপি, বিভিন্ন প্রবলেমের জন্য আলাদা আলাদা সাইকোলজিস্ট আছে যারা এখানে আসলে সাহায্যটা পাবে। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রাজশাহীর এই সেক্টরটাতে কাজ করছেন, স্পেশালি চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করছেন, তো এই আপনার এক্সপিরিয়েন্স থেকে, সুদীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে আপনার কি একটু ধারণা দিতে পারবেন যে আমাদের এই শিশুদের, চাইল্ডদের সাইকোলজিক্যাল কোন সমস্যাগুলো আসলে বেশি দেখা যায় আমাদের রাজশাহী জোন হিসাবে? আসলে ওভারঅল মোটামুটি একই, হ্যাঁ। যে সাইকোলজিক্যাল বা বাচ্চাদের সমস্যাগুলো, বেশিরভাগ সমস্যা হলো যে বাচ্চার মানে রাগ জেদ একটা মানুষের সবার মধ্যে কমন জিনিস, রাগ থাকে, জেদ থাকে, চাওয়া পাওয়া নেই। কিন্তু এটা যখন তাকে ম্যানেজ করা যায় না, অর্থাৎ তার যে করণীয় কাজগুলো, খাবে না, এখন ঘরে থাকবে না, বাইরে খেলতে যায় না, মোবাইল দেখো না, করছে না, তো অবাধ্যতার পরিমাণ যখন বেশি হয়ে যায়, তো ADHD যে একটা সমস্যা আছে, অর্থাৎ অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত অমনোযোগী, এই সমস্যাটা বেশি দেখা যায়। আরেকটা হলো যে মানে অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার, অর্থাৎ অবাধ্যতা, হ্যাঁ, যে সে মানে খুব মারমুখী, হ্যাঁ, অর্থাৎ তার রাগ যে এতই বেশি যে সে বাবা মাকে মারে, সবাইকে মারার একটা রাখে, যে ভয় পায় সবাই তাকে দেখে। এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর এর সাথে দেখা যায় অটিজম সমস্যাগুলো দেখা যায়। আর একটা কমন যেটা সবচেয়ে বেশি দেখছে, বাচ্চারা কথা বলছে না, দেরিতে কথার বিকাশগুলো আসতেছে, এই প্রবলেমটা বেশি আসছে। এই যে আমি ইদানিং বাচ্চাগুলো দেখতেছি 22 মাস, 28 মাস, 3 বছর, মানে খুব ছোট ছোট বাচ্চা, কিন্তু বাবা মা আসতেছে যে বয়স কিন্তু বাচ্চা এখন কথা বলছে না। এই সমস্যাটা অনেক বেশি।
প্রিয় দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। আমরা আজকে ভিডিওর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, আমাদের শিশুদের কিছু সমস্যা এবং তার সমাধান, প্যারেন্টিং, এই বিষয়গুলো নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। জনাব জাকারিয়া সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।